ভিতরে আপনার একের পরিপূরক দুইয়ের পরিপূরকের মাধ্যমে একটা সংখ্যাকে ঋণাত্মক বানাইতে হয়। প্রকৃত মান গঠন, একের পরিপূরক দুইয়ের পরিপূরক, এই তিনটা পদ্ধতির মাধ্যমে একটা সংখ্যাকে ঋণাত্মক বানানো যায়। আগে আমরা জাস্ট খালি একটা দাগ দিয়ে ঋণাত্মক বানাইছি, কিন্তু এইখানে দাগ দিয়ে ঋণাত্মক বানানো যাবে না। আমাদের ঋণাত্মক বানানোর জন্য আমাদের কি করতে হবে, একটু কাজ করতে হবে, কাজ করে সংখ্যাকে ঋণাত্মক বানাতে হবে। যদি আমি আবার একটু ভালো করে বোঝাই, ধরেন এইখানে আমরা আপনাকে বলা হলো যে 17 ও 15 পার্থক্য নির্ণয় করো। এখন আপনি যদি ছোটবেলায় আমাদেরকে 17 তো বড় বুঝতেই পারলাম, এই 15কে ঋণাত্মক বানানোর জন্য এই জায়গায় 15 গুণ 15 গুণ 15 গুণ 15 এরকম ভাবে আন্তাজি এরকম ভাবে চিহ্নগুলো লেখা নিচে 15 লিখতে কইলো আর কি, কথার কথা বললাম। এই কাজটা করলে সংখ্যাটা কি হবে, ঋণাত্মক হবে, মানে সামনে একটা চিহ্ন আসবে। বুঝতে পারছেন? এই কাজটুকু করার পরে সামনে একটা ঋণাত্মক চিহ্ন আসবে। তারপরে এই চিহ্নটাকে এখানে নিয়ে গেলাম এবং বিয়োগ করে দিয়ে 2 পাইলাম, তাই না? হ্যাঁ, এই চিহ্নটা আনার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়েছে না? হ্যাঁ, এরকমই আমাদের এই চ্যাপ্টারের একের পরিপূরক দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা একটা সংখ্যাকে ঋণাত্মক বানাবো। বুঝতে পারছেন? বাইনারি একটা সংখ্যাকে ঋণাত্মক বানানোর জন্য একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করতে হবে। মূলত প্রকৃত মান গঠন, একের পরিপূরক দুইয়ের পরিপূরক, এই প্রসেসিংটাই হলো একটা সংখ্যাকে ঋণাত্মক বানানো। কি করা? ঋণাত্মক বানানো। নর্মালি একটা সংখ্যা আছে, আপনাকে বলা হইলো যে ঋণাত্মক করো, ধরেন 17 দুইয়ের পরিপূরক করো, এই কথাটা বলছে। এই কথাটার মানে হইলো 17কে ঋণাত্মক বানাও, 17 সামনে মাইনাস চিহ্ন দাও। দশমিক সংখ্যার ক্ষেত্রে সামনে একটা দাগ দিয়ে আমরা সেটাকে কি বানায় ফেলতে পারি, ঋণাত্মক বানায় ফেলতে পারি। কিন্তু দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে ওইটাকে আমাদের প্রসেসিং এর মাধ্যমে, অঙ্ক করার মাধ্যমে সেটাকে ঋণাত্মক বানাইতে হয়, তাই না? বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কি বুঝলাম, দুইয়ের পরিপূরক মানে হইলো একটা সংখ্যাকে কি বানানো, জাস্ট খালি ঋণাত্মক বানানো। 17 সামনে মাইনাস চিহ্ন দিলে যেমন 17 সংখ্যাটা ঋণাত্মক হবে, দুইয়ের পরিপূরক করা মানে হইলো ওই সংখ্যাকে ঋণাত্মক বানানো। মানে 17 দুইয়ের পরিপূরক করো মানে হলো 17কে ঋণাত্মক বানাও। বুঝতে পারছেন? তো চলেন আমরা এখন অঙ্কের ভিতরে যাই। আপনারা খাতা নেন, খুলেন, খাতার ভিতরে লেখেন। এটা আমি প্রত্যেক হ্যাঁ সবাইকে লেখা, এটা লেখেন চিহ্নযুক্ত সংখ্যা বা কম্পিউটার সিস্টেমের উপস্থাপন। লেখেন চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন। উপরে লেখেন চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন। চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের 3টি পদ্ধতি। 1 নাম্বার হইলো প্রকৃত মান গঠন, 2 নাম্বার একের পরিপূরক, আর 3 নাম্বার হইলো দুইয়ের পরিপূরক। এই 3টা জিনিসকে বোঝার জন্য আমাদের রেজিস্টার সম্পর্কে একটু ধারণা লাগবে। তো আমরা এখন পড়বো রেজিস্টার। দেখেন রেজিস্টার, উপরোক্ত 3টি পদ্ধতি চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য রেজিস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। রেজিস্টার কি জিনিস আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট বা স্থায়ী মেমরি হিসেবে কাজ করে। রেজিস্টার হলো এক ধরনের একগুচ্ছ ফ্লিপ ফ্লপ, মানে একটা পাত্র ধরতে পারেন, আপনি পাত্রের কথা বলতে পারেন। একটা পাত্রের আয়তন বলা হয়েছে, এটার ভিতরে 1 কেজি সমপরিমাণ পানি ধারণ ক্ষমতা 1 কেজি সমপরিমাণ পানি এর ভিতরে রাখা যায়। আরেকটা পাত্র ধরা হলো 2 কেজি সমপরিমাণ পানি রাখা যায়, আরেকটা পাত্র রাখা হলো 3 কেজি সমপরিমাণ পানি রাখা যায়। এরকমই রেজিস্টার হলো কম্পিউটারে আপনার ডাটা আছে না, সেই ডাটাগুলোকে গ্রহণ করার জন্য একটা মেমরি কার্ড নির্ধারণ করা হয়, সেটাকে বলা হইতাছে রেজিস্টার। দেখেন প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। n বিটের একটি রেজিস্টার n সংখ্যক বিটের বাইনারি তথ্য ধারণ করতে পারে, অর্থাৎ 8 বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার, 32 বিটের রেজিস্টার ইত্যাদি। রেজিস্টার হলো এক ধরনের, আপনাদের রেজিস্টার নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, রেজিস্টার কি জিনিস? তখন আপনাকে বলতে হবে রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ গেটের সমন্বয়ে গঠিত সার্কিট বা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। এটা একটা অস্থায়ী মেমরি। তারপরে প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ থাকে। এখানে যে ফ্লিপ ফ্লপ কথাটা বলা হয়েছে না, ফ্লিপ ফ্লপ হলো একটা বিট জায়গা, বুঝতে পারছেন? এটার ভিতরে একটা সংখ্যা ঢুকতে পারে। আর এরকমই আপনার ফ্লিপ ফ্লপ যে এটার ভিতরে একটা সংখ্যা ঢুকতে পারে, অনেক অসংখ্য ফ্লিপ ফ্লপ থাকে, সেটার ভিতরে বিভিন্ন সংখ্যা ঢুকে ডাটা ঢুকে, বুঝতে পারছেন? এটা একটা মেমরি কার্ড হিসেবে কাজ করে। তার রেজিস্টার কি একটা মেমরি কার্ড হিসেবে কাজ করে। এর প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। n বিটের একটি রেজিস্টার n বিটের বাইনারি সংখ্যক তথ্য ধারণ করতে পারে। n বিটের একটা রেজিস্টার n বিটের n সংখ্যক একটা বাইনারি তথ্য ধারণ করতে পারে। তাহলে আসেন তারপর কি রেজিস্টার কয় ধরনের আছে? 8 বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার, 32 বিটের রেজিস্টার। রেজিস্টার দেখেন একটু যদি আমি আপনাদেরকে এটা ডেফিনিশন দেই তাহলে বুঝতে পারবেন। 8 বিটের রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানের 7 বিটকে ডেটা বিট এবং সর্ববামের বিটকে চিহ্ন বিট বলা হয়। এভাবে 16 বিটের রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানের 15টি বিটকে ডেটা বিট এবং সর্ববামের বিটকে চিহ্ন বিট বলা হয়। আমি আপনাদেরকে ডাইরেক্ট একটু করে দেখাই প্র্যাকটিক্যালি। দেখেন একটা সংখ্যা 5, এই যে 5, 5 এর বাইনারি মান কত? আচ্ছা এটা বাদ। 8 বিট রেজিস্টার কি জিনিস একটু বুঝাই দিই। দেখেন 8 বিট
রেজিস্টার উপস্থাপনা। ধরেন 5-এর বাইনারি মান কত জানি আমরা? এটা হলো 5-এর বাইনারি মান 101। এটা কি? 5-এর বাইনারি মান। এখন এই 5-এর বাইনারি মানকে যদি বলা হয় 8 বিট রেজিস্টার উপস্থাপন করো, তখন এই বাইনারি মানটার 8টা হওয়ার জন্য এখানে কয়টা বিট ব্যবহার করা হয়েছে? 1 2 3টা বিট ব্যবহার করা হয়েছে না? এটাকে 8টা হওয়ার জন্য যে কয়টা শূন্য বসাইতে হবে, সেই কয়টা শূন্য আমাদের সামনে বসাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে 8টা বানানোর জন্য কয়টা শূন্য বসাইতে হবে এটার সামনে? তাহলে 5টা শূন্য। তাহলে 1 2 3 4 5 101। তাহলে এই যে 8 বিট রেজিস্টারে উপস্থাপনা, 5কে যদি 8 বিট রেজিস্টারে উপস্থাপন করি, তাহলে 5-এর বাইনারি সংখ্যার সামনে 8টা হওয়ার জন্য যে কয়টা ঘর ফাঁকা থাকবে সেই কয়টা ঘরে কি বসাইতে হবে? শূন্য বসাতে হবে। তার যদি 16 বিটে রেজিস্টার করতে বলা হয়, যদি 5-এর বাইনারি মানকে 16 বিট উপস্থাপন করতে বলা হয়, তাহলে কি করতে হবে বলেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তারপর কি 101। তাহলে এই 5-এর বাইনারি মান কি হয়ে যাবে? 16 বিট রেজিস্টার হয়ে যাবে। সেম ভাবে যদি 32 বিট উপস্থাপন করতে বলা হয়, তাহলে এই একইভাবে এই 5-এর বাইনারি মানকে 32 বিটে উপস্থাপন করার জন্য যে কয়টা শূন্য বসাইতে হবে 32টা হওয়া অবধি, সেই কয়টা শূন্য বসালে কি হয়ে যাবে? সেটা 16 বিট 32 বিট রেজিস্টার উপস্থাপন করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে তাহলে রেজিস্টার কি জিনিস? রেজিস্টার হলো একটা মেমোরি কার্ড। আপনি সেই মেমোরি কার্ডের ভিতরে আপনি পাত্র নিছেন। আপনি এখন মনে করেন যে আপনি একটা পাত্র নিছেন, এই পাত্রের ভিতরে আপনি পানি নিবেন। এখন পানি নিবেন যে আপনার ইচ্ছা, সর্বোচ্চ নিতে পারবেন 1 কেজি, তার কমও নিতে পারবেন, কিন্তু বেশি নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। তো আপনি 8 বিটের রেজিস্টারের এই পাত্রটা নিছেন, 5-এর বাইনারি মান রাখছেন এই যে 3 ঘরে, আর বাকি ঘরগুলো ফাঁকা, আপনার প্রয়োজন হয় না দেখে আপনি ফাঁকা রাখছেন। বুঝতে পারছেন? সবচেয়ে ছোট যে রেজিস্টার সেটা হলো 8 বিটের রেজিস্টার। 8 বিট সমান সমান 1 বাইট। এটা আপনাদের কিন্তু এমসিকিউতে আসে যে 8 বিট সমান সমান কত? 8 বিট সমান সমান 1 বাইট। এটা মনে রাখবেন। আর 16 বিট সমান সমান 2 বাইট, 32 বিট সমান সমান 4 বাইট। হ্যাঁ, প্রকৃত মান গঠন উপরে খাতার পেজের উপরে লেখেন প্রকৃত মান গঠন। এটা করছিলেন না আপনি? তাহলে লেখার দরকার নেই। যারা করছেন, যারা করেন নাই তারা লেখেন। হ্যাঁ হ্যাঁ, প্রকৃত মান গঠন এটা লেখেন। দেখেন, কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে, কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের, কোন একটা সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মান হইতে হবে। বুঝতেছেন? কোন একটা সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের ডান দিক থেকে অষ্টম বিটে 1 বসালে প্রকৃত মান গঠন পদ্ধতিতে ঋণাত্মক মান পাওয়া যায়। কোন একটা সংখ্যার, ধরেন সংখ্যাটা হইলো 5, এখানে দিচ্ছি 10, এখানে 5 লেখা রাখছি, এটা ভুল হয়েছে। এখানে কত লিখছি? 10-এর বাইনারি মান। 10-এর বাইনারি মান কত? এটা 1010। এটা তো কোনো সমস্যা নাই, জানেনই। তো কোন একটা সংখ্যা নিলাম, 10-এর বাইনারি মান নিলাম। এবার এই লাইনে দেখেন 8 বিট রেজিস্টারে, তাহলে 10-এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করলাম। বুঝতেছেন? 10-এর বাইনারি মান নিলাম, 10-এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান এটা। তাই বুঝছেন? সামনে দেখেন কয়টা শূন্য দিছি? 1 2 3 4টা শূন্য দিয়ে 10-এর বাইনারি মানটা এখানে লেখা দিছি। তাহলে এটা কি হয়ে গেছে? 10-এর 8 বিট রেজিস্টারে মান হয়ে গেছে না? হ্যাঁ। এখন এইটার সর্বডানের কি বাইনারি মানের ডান দিক থেকে অষ্টম বিটে, ডান দিক থেকে অষ্টম বিটে 1 বসালে কি হবে? সংখ্যাটা কি হবে? ঋণাত্মক হবে। ডান দিক কোনটা? এইটা না? ডান দিক থেকে 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম নাম্বার বিটে কি বসাবো? 1 বসাবো। এই যে এটারই অষ্টম বিটে কি বসাবো? 1 বসাবো। 1 বসাইছি আমরা অলরেডি। তাহলে 1 বসালে সংখ্যাটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে 10-এর বাইনারি মান ছিল, 10-এর বাইনারি মান ছিল এইটা 1 2 3 4 1 0 1 0। এটা হলো 10-এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে। যদি আমরা এই অষ্টম নাম্বার বিটে 1 বসাই দেই, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। আমাদের কোনো চিহ্ন ব্যবহার করতে হবে না। আর দশমিকে যেমন আমরা দশমিক সংখ্যার ভিতরে যেমন আমরা এখানে চিহ্ন দিতাম, দশমিক সংখ্যার ভিতরে আমরা সামনে একটা চিহ্ন দিতাম না? হ্যাঁ, চিহ্ন দিয়ে ঋণাত্মক বানাইতাম। তো প্রকৃত মান গঠনের প্রক্রিয়ায় আমাদের এই দশমিক সংখ্যা, এই বাইনারি সংখ্যার সামনে কোনো চিহ্ন দিতে হবে না। যদি অষ্টম নাম্বার বিটে 1 হয়, তাহলে কি হয়ে যাবে? সংখ্যাটা ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পারছেন? 2-এর একের পরিপূরক,
একের পরিপূরক হইল কোন সংখ্যার 8 বিটের সাথে বাইনারি মানের প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। শূন্যের স্থানে 1 এবং একের স্থানে 0 বসালে একের পরিপূরক গঠন পদ্ধতিতে ঋণাত্মক মান পাওয়া যায়। আমি একটু বুঝাই দিতেছি, দেখেন। ধরেন 10-এর বাইনারি মান এইটা, 10-এর বাইনারি মান কত? 1010। তাহলে 10-এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান কি হবে? সামনে ওই কয়টা শূন্য বসবে, যে কয়টা ঘর ফাঁকা আছে। এবার আমরা যদি 8 বিট 10-এর 8 বিট রেজিস্টারে একের পরিপূরক করি তাহলে কি হবে? জাস্ট খালি এই সংখ্যাগুলোকে উল্টায় দিব আমরা। বলছি কি, কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। অর্থাৎ শূন্যের স্থানে 1 এবং একের স্থানে 0 বসালে একের পরিপূরক গঠন পদ্ধতিতে একটা সংখ্যাকে কি পাওয়া যায়? ঋণাত্মক মান পাওয়া যায়। তাহলে আমরা 10-এর কি পাইলাম? বাইনারি মান পাইলাম। 8 বিট রেজিস্টারের বাইনারি মান পাইলাম। এবার 10-এর একের পরিপূরক কিভাবে করব? জাস্ট খালি শূন্যের স্থানে 1 বসাবো। তাহলে এই যে শূন্যের স্থানে 1 1 1 1, একের স্থানে 0, শূন্যের স্থানে 1, একের স্থানে 0, শূন্যের স্থানে 1। তাহলে কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে? সংখ্যাটা ঋণাত্মক হয়ে গেছে এবং একের পরিপূরক পদ্ধতি ক্লোজ হয়ে গেছে। বুঝতে পারছেন তো? তাহলে এই বিটটার নাম হলো সর্বডানের বিটকে চিহ্ন বিট বলা হয়। বিটটার নাম কি? চিহ্ন বিট। আর এইটাকে কি বলা হয়? এই সবগুলোকে ডেটা বিট। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, আচ্ছা। 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক দেখেন, কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2-এর পরিপূরক বলা হয় এবং 2-এর পরিপূরক গঠন পদ্ধতিতে ঋণাত্মক মান পাওয়া যায়। এটা বুঝাই দিতেছি। 10-এর বাইনারি মান এটা। 10-এর বাইনারি মান কত? 101। সব জায়গাতেই 10-এর বাইনারি মানটা একই থাকবে। তারপরে 10-এর 8 বিট রেজিস্টারের মান। 10-এর 8 বিট রেজিস্টারের মান কোনটা? এটা। 10-এর 8 বিট রেজিস্টারের মান হলো ওই সংখ্যার সামনে যে কয়টা শূন্য বসাইতে হবে। বুঝতেছেন তো, তাই না? তাহলে আমরা 10-এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান পাইলাম। এবার এখানে প্রশ্ন হলো কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে কোন সংখ্যার কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে, এইটা হলো কোন একটা বাইনারি সংখ্যা, 8 বিট রেজিস্টারে কোন একটা বাইনারি সংখ্যা না এটা, এইটার একের পরিপূরকের সাথে আমরা যদি বাইনারি 1 যোগ করি তাহলে কি পাবো? 2-এর পরিপূরক পাবো। তার মানে আমাদের 10-এর বাইনারি মান এইটাকে আগে একের পরিপূরক করতে হবে। তার মানে একের পরিপূরক করলাম, শূন্যের স্থানে 1 বসাইলাম, সবগুলোকে একের পরিপূরক করলাম। হ্যাঁ, বুঝছেন? এবারে একের পরিপূরকের সাথে কি করছি? বাইনারি 1 যোগ করতে হবে। বাইনারিতে 1 যোগ করলাম। বাইনারিতে 1 যোগ করলে কি হবে? দেখেন এখানে কি হয়েছে বলেন তো? 1 1 যোগ করছি, কি হয়েছে? 10। 10-এ 0, হাতে আছে কত? 1। হাতের 1 এখানে বসবে। 0 আর হাতের 1 কত হইল? 1। এই যে এখানে বসে গেছে এবং এই পাশে যা আছে তা হুবহু বসে গেছে। বুঝতে পারছেন? তাহলে এটা কি হয়ে গেছে? 2-এর পরিপূরক। বুঝেন নাই? প্রথমে 10-এর বাইনারি মান বের করছি, তারপরে কি করছি? 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করছি, তারপরে একের পরিপূরক করছি। ওই মানটাকে কি করছি? একের পরিপূরক করছি। একের পরিপূরকের সাথে যদি আমরা একের পরিপূরকের সাথে যদি বাইনারি 1 যোগ করি তাহলে কি হয়ে যায়? ওইটা 2-এর পরিপূরক। তাহলে এখানে আমরা বাইনারি 1 যোগ করছি, তাহলে এটা কি হয়ে গেছে? 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক হয়ে গেছে। তাহলে এই বিটের নাম কি? চিহ্ন বিট। আর বাকি 7টা বিটের নাম হলো ডেটা বিট। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এইটাই আমাদের এই পর্যন্তই। প্রকৃত মান গঠন পদ্ধতিতে ঋণাত্মক বানাইলাম, জাস্ট খালি অষ্টম বিটে 1 বসাই দিলাম, সংখ্যাটা ঋণাত্মক হয়ে গেল। একের পরিপূরকের ক্ষেত্রে সবগুলো বিটকে উল্টায় দিলাম, সেই কারণে কি হয়ে গেছে? সেটা ঋণাত্মক হয়ে গেছে। আর 2-এর পরিপূরকের ক্ষেত্রে কি হয়েছে? একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করছি, তাহলে কি হয়ে গেছে? সেটা 2-এর পরিপূরক হয়ে গেছে। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, তাহলে একটা সংখ্যাকে 3 উপায়ে ঋণাত্মক বানানো যায়। প্রকৃত মান গঠন, একের পরিপূরক, 2-এর পরিপূরক। এখন কথা হইলো যে কেন 2-এর পরিপূরক ব্যবহার করা হয়, অন্যগুলা ব্যবহার করা হয় না? বইয়ের ভিতরে আপনাদের কোথাও লেখা নাই প্রকৃত মান গঠন পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো, একের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, কোথাও লেখা নাই। লেখা আছে শুধু 2-এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে। এই কথাটাই লেখা আছে, আর অন্য কিছু লেখা নাই, অন্য কোনো প্রশ্ন নাই। আবার এই প্রশ্নটাও আসে যে 2-এর পরিপূরকের গুরুত্ব বর্ণনা করো, কেন 2-এর পরিপূরক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু পিছনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কেন একের পরিপূরকের থেকে 2-এর পরিপূরক বেশি গুরুত্বপূর্ণ, মানে প্রকৃত মান গঠন এগুলা বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, প্রকৃত মান গঠনের ক্ষেত্রে
সংখ্যাটা কি ছিল? কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের অষ্টম বিটে 1 বসালে সংখ্যাটা ঋণাত্মক মান পাওয়া যায়, তাই না? এই যে প্রশ্নটা, এই প্রক্রিয়াতে প্লাস শূন্য এবং মাইনাস শূন্যের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এই প্রশ্নটা একটু দেখেন। নরমালি একের পরিপূরকের সংখ্যার সাথে যদি আমরা তাল মিলাইয়া চলি তাহলে শূন্য কি একটা সংখ্যা না? শূন্যর বাইনারি মান কত হবে? শূন্য। এই যে শূন্যের বাইনারি মান কত পাইছি? এখন শূন্যকে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করতে পারবো না আমরা, তাহলে কি করতে হবে? সামনে কয়টা শূন্য দিতে হবে? 7টা। 1 2 3 4 5 6 7 আর এই যে শূন্য। তাহলে কি পেলাম? শূন্যের 8 বিট রেজিস্টার বাইনারি মানে এটা, তাই না? হ্যাঁ, এটা হলো এইটা, এটা হলো এইটা। এবার আমরা শূন্যের একের পরিপূরক করব, সরি প্রকৃত মান গঠন পদ্ধতিতে আগাবো। তাহলে শূন্যের প্রকৃত মান গঠন পদ্ধতিতে বাইনারি মানে অষ্টম বিটে কি বসাইলে 1 বসাইলে কি ঋণাত্মক হয়ে যায় না? তাহলে এখানে 1 বসাইলাম, 1 2 3 4 5 6। তাহলে আমরা কি পাইলাম? এখন এই সংখ্যাটা কি ঋণাত্মক হয়ে গেল না? মাইনাস শূন্য হইল না? মাইনাস শূন্য বলতে কোনো কিছু আছে? কখনো কি কখনো শুনেছেন মাইনাস শূন্য আছে? যে তোমার কাছে তুমি মাইনাস শূন্য হয় -1 -2 -3 শূন্য, শূন্যের সাথে প্লাস মাইনাস কোনো কিছু যুক্ত হয় না, বুঝতেছেন? তো প্রকৃত মান গঠন পদ্ধতিতে যদি আমরা অঙ্ক করি বা কোনো সার্কিট ডায়াগ্রাম তৈরি করা হয়, এটা তো একটা সার্কিটের অংশ, যদি কোনো গেট সার্কিট তৈরি করা হয় তাহলে কি হয়ে যায়? প্রকৃত মান গঠন পদ্ধতিতে আগাইলে একটা সময় যায় শূন্যের মাইনাস মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে কি অসামঞ্জস্যপূর্ণ। এই কারণে ডিজিটাল সার্কিটে এই প্রকৃত মান গঠন পদ্ধতিটা ব্যবহার করা হয় না, কিন্তু আবিষ্কার করা হয়েছিল দেখার জন্য, জানার জন্য। এখন আমরা পড়তেছি, বুঝতেছেন? ডিজিটাল সার্কিট এটা ব্যবহার করা হয় না। এমন সার্কিটে ব্যবহার করা হয় যেখানে শূন্য মাইনাস শূন্য আসার সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বুঝছেন তো প্রকৃত মান গঠন পদ্ধতিতে কেন এইটা কেন অসামঞ্জস্যপূর্ণ, কেন ব্যবহার করা হয় না? এবার চলেন একের পরিপূরকে যাই। একের পরিপূরকের ক্ষেত্রে সেম সমস্যা আছে। একের পরিপূরকের সমস্যা হইলো যে একের পরিপূরকের সংজ্ঞা অনুসারে কোন সংখ্যার কোন একটা সংখ্যা ধরেন শূন্য, একটা সংখ্যা, তার বাইনারি মান কত? শূন্য। তো বাইনারি এইটাকে যদি 8 বিটে উপস্থাপন করি তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা শূন্য হইলো। দেখেন এইটার সবগুলো বিটকে উল্টায় দিলে কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানে প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে দিলে, তাহলে আমি এইটা একটা শূন্য একটা সংখ্যা 8 বিটে নিলাম, সবগুলো বিটকে উল্টায় দিব, সবগুলো বিটকে উল্টায় দিলাম 1 2 3 4 5 6 7 8, তাহলে এই সংখ্যাটা কি হয়ে গেল? সামনে 1 আসছে না? হ্যাঁ, তাহলে প্রকৃত মান গঠন সংজ্ঞা অনুসারে সামনে যদি কোনো কিছু 1 আসে তাহলে সংখ্যাটা কি হয়? ঋণাত্মক হয় না? তো এইখানেও কি সংখ্যাটা ঋণাত্মক হয়ে গেছে না? একের পরিপূরক পদ্ধতিতে 1 আছে, তার মানে এটা ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস শূন্য হবে না? প্রকৃত মান গঠন পদ্ধতিতেও শূন্যের মাইনাস মান আসে, একের পরিপূরকের ভিতরেও কি আসে? শূন্যের মাইনাস মান আসে, যার কারণে এই দুইটাই অসামঞ্জস্যপূর্ণ, দুইটা ব্যবহার করা হয় না। কিন্তু দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আবার এগুলা আসে না। চলেন দুইয়ের পরিপূরকটা দেখেন। দেখেন দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে যদি আমরা শূন্যের বাইনারি মান বের করি, দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে শূন্যের দুইয়ের পরিপূরক যদি দুইয়ের পরিপূরক করি তাহলে কি করতে হবে? আমাদের শূন্যের নরমাল মান বের করতে হবে, তারপরে শূন্যকে 8 বিটে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8, তাই না? এবার এটাকে একের পরিপূরক করতে হবে শূন্যকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, একের পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে কি হবে? সেটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে না? তাহলে দেখেন 1 1 যোগ করলে কত? 10-এ 1 1 যোগ করলে 10-এ শূন্য, হাতে আছে 1 1 10 শূন্য 10 শূন্য 10 শূন্য 10 শূন্য 10 শূন্য 10 শূন্য, হাতে রেখে এখানে বসে যাবে। দেখেন তো সংখ্যা কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8টা না? এখন 1 যোগ করার ফলে কয়টা হয়েছে? 1 2 3 9টা হয়ে গেছে না? এই 9 নাম্বার বিট হলো ক্যারি বিট। ক্যারি বিট এটা বাদ দিয়ে পাই, ক্যারি বিট বাদ দিয়ে পাই। ক্যারি বিট যদি বাদ দেই তাহলে কি হবে? আমাদের এটা থাকবে না?
তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 8। দেখেন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কি শূন্য মাইনাস শূন্যের জন্য নর্মালি শূন্যের যে মান থাকে দুইয়ের পরিপূরক করার ফলেও শূন্যের কি সেই মানই থাকে, কোনো সংখ্যা এখানে পরিবর্তন হয় না। 9 নাম্বার বিটটা একটা বিট বেশি হয়েছে, এটা নিয়ম অনুসারে ক্যারি বিট, এটা বাদ দিতে হয়। এটা যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে 8টার যে 8টা ঘর থাকে সেই 8টা ঘরে কি হয় শূন্যই থাকে। এই জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা করলে খরচ কম হয়, এটার মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করা যায়। বুঝতে পারছেন কেন দুইয়ের পরিপূরক পদ্ধতি আমরা ব্যবহার করব, কেন গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন এটা? তাহলে চলেন এটা লিখিতভাবে একটু করি। এখন আমি যদি আপনাদেরকে 10-এর বাইনারি মান বের করতে বলি, পারবেন না? 10-এর দুইয়ের পরিপূরক করতে বলি, পারবেন না? তাহলে আমি করতে দেবো, দাঁড়ান। আগে দুইয়ের পরিপূরকের একটু আপনাদেরকে দাঁড়ান, দুইয়ের পরিপূরক যে বুঝলেন এটার একটু বিশ্লেষণটা করি। দুইয়ের পরিপূরকের গুরুত্ব দেখেন, প্রকৃত মান গঠন ও একের পরিপূরক গঠনে প্লাস শূন্য এবং মাইনাস শূন্য ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতি গঠনে প্লাস শূন্য এবং মাইনাস শূন্যের মান একই, যা বাস্তবের সাথে সামঞ্জস্য। যদি আমরা শূন্যকে দুইয়ের পরিপূরক করি তাহলে প্লাস শূন্য এবং মাইনাস শূন্য একই রকম মান থাকে। বুঝতে পারছেন? মানে শূন্যের মানে কোনো পরিবর্তন হয় না। দুইয়ের পরিপূরক গঠনে সরল বর্তনীর প্রয়োজন, যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। দুইয়ের পরিপূরকের গুরুত্ব এই প্রশ্নটা খ নাম্বারে আসে, এই কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখেন দুইয়ের পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরক গঠন যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা সামনে দুইয়ের পরিপূরকের মাধ্যমে একটা সংখ্যাকে ঋণাত্মক করব। বুঝতে পারছেন? মানে একটা সংখ্যাকে যোগ করব, তার মান হবে ঋণাত্মক মান বের হবে। এখন আমি আপনাদেরকে করতে দিচ্ছি, আপনারা করেন। যে দাঁড়ান আমি স্লাইডটা প্রিন্ট দেই, এবার এখানে নতুন পেজ নিয়ে আসি। সবাই 30-এর দুইয়ের পরিপূরক করেন। 30-এর দুইয়ের পরিপূরক করেন সবাই। হ্যাঁ, 30-এর দুইয়ের পরিপূরক